প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা কারিম। শুরু করতে যাচ্ছি সাগরময় ঘোষের লেখা সম্পাদকের বৈঠকে বইটির ১৬তম পর্ব। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আসরের গাল্পিক সাহিত্যিক বললেন, গ্রামোফোন রেকর্ডের খামের উপর ভীষ্মদেব চাটুর্যের যে ফটো ছাপা হয় তার সঙ্গে চেহারার বেশ আদল আছে। আমি বললাম, এ কথা আরও অনেকে আমাকে আগেও বলেছেন, আমি বিশ্বাস করিনি। কিন্তু বিশ্বাস করতে হলো গতকাল রাত্রের এক অভাবনীয় ঘটনায়। সব্যসাচী লেখক বললেন, কি ব্যাপার, একটা কিছু কমেডি অফ এরার্সের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ঠিক তার উল্টো, ট্র্যাজেডি অফ এরার্স বলতে পারেন। গতকাল রাত ১২টার সময় মুস্তাক হোসেন খাঁ আসর থেকে গান গেয়ে বিদায় নিলেন। তারপরে ছিল শরৎ বাজনা। এই অবসরে পান জর্দা খেয়ে ঘুম তাড়াবার মতলবে অডিটোরিয়াম থেকে বেরিয়ে বারান্দা ধরে এগোচ্ছি কোনার পানের দোকানের দিকে। হঠাৎ নজরে পড়ল সামনে এক প্রৌঢ় ভদ্রলোক দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমাকে নিরীক্ষণ করছেন। কাঁচা পাকা গোঁফ, পরনে গিলে হাতা আদ্যির পাঞ্জাবি, কাঁধে পাট করা গরম শাল, বাঁ হাতে কোঁচানো ধুতির খুঁট ধরা, ডান হাতে হাতির দাঁতের বাঁট লাগানো ছড়ি। ভদ্রলোকের কাছে যখন এসে পড়েছি, হঠাৎ ঢিপ করে আমাকে এক প্রণাম, একেবারে পা ছুঁয়ে প্রণাম। খুড়োর বয়সী ভদ্রলোকের এমন অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না। এক লাফে বেশ খানিক পিছনে হটে গেলাম। মুখে বিগলিত হাসি এনে গদগদ ভাষায় বললেন, ওস্তাদ, ঠিক চিনতে পেরেছি। শুনেছি আপনি কলকাতায় ফিরে এসেছেন। এখন আপনার শরীর সুস্থ তো? ভদ্রলোকের ২ হাত ধরে ক্ষমা প্রার্থনা করে বললাম, দেখুন, আমি আপনার ওস্তাদ ভীষ্মদেব চট্টোপাধ্যায় নই। আপনি কেন, অনেকেই ভুল করে থাকেন। আমি পানের দোকানে জর্দা পানের অর্ডার দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখি বারান্দার সেই ভদ্রলোক সেই জায়গাতেই বিমহুড়ের মতো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। বোধহয় তখনও তিনি বিশ্বাস করতে পারছেন না যে আমি ভীষ্মদেব নই। এই ঘটনা বলার পরই দেখি বিশুদা পকেট থেকে একটা আধ খাওয়া সিগারেট বার করে ঠোঁটে গুঁজে হাতটা টেবিলের উপর মেলে ধরে বললেন, দেশলাই। সিগারেট ধরালেন। ধোঁয়াটা এড়াবার জন্যে চোখ দুটো আধ বোচা অবস্থায় রেখে বললেন, চা। এই রে, রাত প্রায় ৯টা বাজে, এখন আবার চা? বুঝলাম বিশুদার পেটের ভিতর একটা গল্প ভুড়ভুড়ি কাটছে, শুধু ১ কাপ চায়ের অপেক্ষা। আমার তখন একমাত্র ভাবনা, এতক্ষণে বুঝি আলাউদ্দিন খাঁ সাহেবের বাজনা আরম্ভ হয়ে গিয়েছে। বিশুদা চায়ের জন্যে আবার তাগাদা দিয়ে বললেন, আপনাকে দেখে লোকটা ভীষ্মদেব চাটুর্যে বলে ভুল করেছিল, কিন্তু আমি আরেকটা ঘটনা জানি। শরৎ চাটুর্যেকে দেখে এক লোক শরৎ চাটুর্যে বলে ভুল করেছিল। কই, চা আসুক। হাতজোড় করে বিশুদাকে অনুরোধে জানালাম, বিশুদা, আপনার গল্প শুনতে গেলে আমার বাজনা শোনা হবে না। ওটা আসছে শনিবারের জন্যে, তোলা থাক। শরৎ চট্টোপাধ্যায়কে শরৎ চট্টোপাধ্যায় বলে ভুল করেছিল, এমন লোকও বাংলাদেশে আছে। কথাটাই যেন আমাদের কাছে কিরকম গোলমেলে মনে হলো। বিশুদার কথা তো, উদ্ভট কিছু একটা গল্পের আভাস দিয়ে আমাদের উৎকণ্ঠায় রাখা ওর চিরকালের স্বভাব। পরে শনিবার দপ্তরে বেলা ৫টার মধ্যে সবাই হাজির, বিশুদার দেখা নেই। সব্যসাচী লেখক সুযোগ পেয়ে বললেন, বিশুবাবুর যখন আসতে দেরি হচ্ছে তখন আসুন, সময় কাটাবার জন্যে আমরা পরচর্চা শুরু করে দেই। বৈঠকের বন্ধুদের ধারণা, পরনিন্দা বা পরচর্চা হচ্ছে খই ভাজার উৎকৃষ্ট সাবস্টিটিউট। সময় কাটাতে হলে করো পরচর্চা, এটাই হলো বৈঠকে বন্ধুদের স্লোগান। আর পরচর্চা হবে তাকে নিয়েই, যে বৈঠকে অকারণে অনুপস্থিত। পরচর্চার এমনই গুণ যে মারণ উচাটন বান মারার মতোই এ ফলপ্রসূ। যে অনুপস্থিত থাকে তার মানসিক অবস্থাটা অনুমান করুন। সবসময় তার মনের মধ্যে এক যন্ত্রণা, তাকে নিয়ে কি শ্রাদ্ধটাই না করা হচ্ছে। যেখানেই সে থাকুক,
হন্তদন্ত হয়ে পড়ি কি মরি অবস্থায় ছটফট করতে করতে ছুটে আসতেই হয়। সব্যসাচী সাহিত্যিকের উৎসাহ পেয়ে তরুণ কবি শুরু করলেন। বিশুদা কবে একদিন রসচক্রের আসরের এক কোনায় বসবার সুযোগ পেয়েছিলেন। সেই সুবাদে শরৎ চাটুর্যকে নিয়ে যত রাজ্যের গল্প আমাদের কাছে বলবেন। গাল্পিক সাহিত্যিক বললেন, ওর ভাবখানা এমন যে আমাদের সে আসরে বসবার সুযোগ না পাওয়াটা যেন মস্ত দুর্ভাগ্য। সব্যসাচী লেখক মুখটা যতখানি সম্ভব বিকৃত করে বললেন, কে জানে ওর কথার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমি বললুম, আপনারা যাই বলুন না কেন, শরৎবাবুর সান্নিধ্যে আসার সৌভাগ্য আমাদের মধ্যে একমাত্র বিশুদারই হয়েছে। উনি ভালো করেই জানেন শরৎবাবু সম্বন্ধে আমাদের কৌতূহলের অন্ত নেই, সুতরাং বিশুদা সে সুযোগ ছাড়বেন কেন? সব্যসাচী লেখক বললেন, তাই বলে উনি বেমালুম সব গাঁজাখুড়ি গল্প বলে যাবেন আর আমাদের তা সুবোধ বালকের মতো শুনে যেতে হবে? তরুণ কবি বললেন, বলতে দিন, পার্সেন্টেজ বাদ দিলেই হলো। কে কার পার্সেন্টেজ বাদ দেয়? বিশুদার কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। তাকে দেখি দরজার কাছে বিশুদা গম্ভীর হয়ে দাঁড়িয়ে, ঘরে ঢুকছেন না। আসুন আসুন বিশুদা আসুন, সবাই সমস্বরে সাদর অভ্যর্থনা জানালাম। বিশুদা গম্ভীর গলায় বললেন, বলি হচ্ছে কতক্ষণ? কি হচ্ছে? কি আবার, আমার ছেড়াদ্দ? সব্যসাচী লেখক বললেন, সবে শুরু করেছিলাম, হতে আর দিলেন কোথায়? খানিকটা নিশ্চিন্ত হয়ে ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আপনারা এমন জায়গায় অফিস করেছেন যে আসতে গেলে রাস্তায় হাজার বাধা। ট্রামে করে বড়বাজারের মোড়ে এসে দেখি হ্যারিসন রোডের উপর লোকে লোকারণ্য। ট্রাম থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে দেখি রাস্তার উপরে দুটো পুরুষ্ট ষাঁড় শিঙে শিং লাগিয়ে দাঁড়িয়ে আছে। একটার রং কালো আর একটার সাদা। একবার কালোটা সাদাটাকে ঠেলে 4-5 গজ পিছনে হটিয়ে দিয়ে শিঙে শিং লাগানো অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরেকবার সাদাটা কালোটাকে। ভিড়ের মধ্যে আমার পাশেই মশাই 2 মারোয়ারি 2 ষাঁড়ের উপর লাগাই শুরু করে দিলে। কে একজন প্রশ্ন করল, লাগাই আবার কি? বিশুদা বললে, জুয়া মশাই, জুয়া। প্রথম মারোয়ারি যেই বললে ধলা 10, দ্বিতীয় ব্যক্তি সঙ্গে সঙ্গে বললে কালো 10, তারপর শুরু হয়ে গেল ধলা 20, কালো 20, ধলা 30, কালো 30। এদিকে 2 ষাঁড়ের কিন্তু ওই এক অবস্থা, ন যজৌ ন তস্থৌ। লাগাই যখন 100 টাকায় উঠেছে তখন হঠাৎ আমার খেয়াল হলো, হেই রে, বৈঠকে তো আমার 12টা না বাজিয়ে ছাড়বে না। ষাঁড়ের লড়াইয়ের ফলাফল ফেলেই ছুটে আসতে হলো। চায়ের দোকানের ছোকরাটা এসে কয়েক কাপ চা টেবিলে রেখে গেল। বিশুদার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বললাম, চটপট চা খেয়ে নিন। শরৎবাবুকে নিয়ে সেই ঘটনাটা শুনবার জন্যে আমরা সবাই অপেক্ষা করে আছি। দাঁড়ান মশাই, অত তাগাদা দিলে কি গল্প বেরোয়? যে রকম উত্তেজনা থেকে এসেছি তাতে স্নায়ুগুলোকে একটু জিরোতে দিতে হবে তো। আমরা প্রতিবাদ করলাম না। কারুর দিকে না তাকিয়ে ধ্যানস্থ হয়ে আস্তে আস্তে চায়ের কাপে শেষ চুমুক মেরেই 2 আঙুল ঈষৎ ফাঁক করে বাড়িয়ে দিলেন, অর্থাৎ ফাঁকের ভিতরে যে কেউ একজন সিগারেট গুজে দিক। দেওয়া হলো। বাঁ হাতটা এবার টেবিলের উপর মেলে ধরলেন, অর্থাৎ দেশলাই চাই। দেওয়া হলো। সিগারেট ধরিয়ে দেশলাইটা টেবিলের উপর ধরাস করে ফেলে দিলেন। যার দেশলাই সে নিজে কুড়িয়ে নিক। জ্বলন্ত সিগারেটটা তর্জনী আর মধ্যমার গোড়ায় গুঁজে হাতটা মুঠো করে ফেললেন। বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝে যে ফোকর সৃষ্টি হলো, সেইখানে মুখ দিয়ে একটা টান দিলেন, যেন গাঁজার কলকেতে দম দেওয়া হলো। এক টানেই ছাইটা অর্ধেক নেমে এসেছে। ধোঁয়া নাক মুখ দিয়ে আর আমরা বেরোতে দেখলাম না। সব্যসাচীর লেখক আর থাকতে না পেরে বলেই ফেলল, পকেটে দেশলাই সিগারেট নেই, কিন্তু নেশাটি ঠিক আছে। গাল্পিক সাহিত্যিক আধ্যাত্মিকতার গন্ধ পেলেই চাগিয়ে ওঠেন। তিনি বললেন, মূলকে ধরে রাখাই তো সাধনার সার কথা।
ঈশ্বরকে যে পেয়েছে সে তাতেই বুঁদ হয়ে থাকে, তার কাছে তখন আর সবকিছুই অবান্তর। এতক্ষণে বিশুদা চোখ খুললেন। ডাইনে বায়ে দুই সাহিত্যিকের দিকে চোখটা একবার ঘুরিয়ে নিয়ে মুখটা উপরের দিকে তুলে পেটের মধ্যে এক রাজ্যের জমিয়ে রাখা ধোঁয়া ঘরের চালা লক্ষ্য করে ছাড়লেন, যেন ভিসুভিয়াসের পেট থেকে ধোঁয়া বেরোচ্ছে। অনুমান করলাম পর্বত বহিমান ধুমাত। বিশুদা রেগেছেন, ফেটে পড়লেন বলে। গল্পের মাথায় ডান্ডা পড়ার আগেই বিশুদাকে ঠান্ডা করবার জন্য বললাম, বিশুদা, ওদের কথায় কান দেবেন না। আপনি যে ঘটনাটা বলবেন বলেছিলেন সেটা শুরু করুন। বিশুদা বললেন, আমার অবর্তমানে যা হচ্ছিল, সাক্ষাতে আর কেন? তবে হ্যাঁ, যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা আমার নিজের চোখে দেখা, এক বিন্দু বানানো নয়। 1936 সাল, শরৎবাবুর মৃত্যুর 2 বছর আগের ঘটনা। আমার বাবার খুব অসুখ, এদিকে ব্লাড প্রেশার, ওদিকে ডায়াবেটিস। তার উপর কদিন ধরে পেটের গোলমালে খুবই কষ্ট পাচ্ছিলেন। একদিন দুপুরে বাড়াবাড়ি, ডায়রিয়ার লক্ষণ। তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনলাম। ভালো করে পরীক্ষা করে ডাক্তারবাবু একটা মিক্সচারের প্রেসক্রিপশন লিখে আমার হাতে দিয়ে বললেন, ওষুধটা তাড়াতাড়ি আনিয়ে 2 ঘন্টা পরপর 1 দাগ করে খাইয়ে যান। তখন বৈশাখ মাস, প্রচণ্ড গরম, রাস্তার পিচ গলে চটচটে হয়ে আছে। কালীঘাট অঞ্চলের সবকটা ডিসপেন্সারি ঘুরলাম, সবাই বললে এ ওষুধ ওদের কাছে নেই। এদিকে রোদে মাথার চাঁদি ফাটার উপক্রম। আমারও রোগ চেপে গেল, ওষুধ না নিয়ে বাড়ি ফিরব না। রসা রোডের মোড়ের কাছে একটা ওষুধের দোকানে প্রেসক্রিপশনটা দেখিয়ে কম্পাউন্ডারকে বললাম, কি ব্যাপার বলুন তো, কালীঘাটে সব দোকানে ঘুরেছি, সবাই বললে এ ওষুধ নেই, আপনিও কি তাই বলবেন? তা না বলা ছাড়া আর উপায় কি? এই যে হিউলেটস মিক্সচার লিখে দিয়েছেন, এটা তো বিলিতি ওষুধ, আজকাল পাওয়াই যায় না। ওটার বদলে একটা দেশি ওষুধ বেরিয়েছে, বিসমার্ক পেপসিন কম্পাউন্ড। বলেন তো ওটা দিতে পারি, তবে প্রেসক্রিপশনে ওটা লিখিয়ে আনতে হবে। আমি বললুম, তা হবে না মশাই, যা লেখা আছে তাই নিয়ে যেতে হবে। এ দুপুর রোদ্দুরে ঘুরে ঘুরে হয়রান, আবার ডাক্তারের বাড়ি ছুটব। কম্পাউন্ডার একটু রেগেই বললেন, তাহলে সাহেব পাড়ায় ছুটুন, পেলে সেখানেই পাবেন, এখানে নয়। কেন, আপনারাও বিলিতি বর্জন করেছেন বুঝি? কিংবা দেশি কোম্পানির মাল কাটাবার জন্যে মোটা কমিশন খাচ্ছেন? কম্পাউন্ডার মশাই এবার খেঁকিয়ে উঠলেন, যান যান, আপনার সঙ্গে তর্ক করলে আমার চলবে না, হাতে অনেক কাজ। আপনার সঙ্গেও আমার তর্ক করবার প্রবৃত্তি নেই। এই কথা বলেই তিরিক্ষি মেজাজ নিয়ে আবার আমি রাস্তায় নেমে পড়লাম। রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে হেঁটে চলেছি। দুপাশে ওষুধের দোকান দেখলে ঢুকি, আবার বেরিয়ে আসি। হাঁটতে হাঁটতে এসে পড়েছি দেশপ্রিয় পার্কের কাছে। পার্কের পূব দিকে একটা জনবিরল রাস্তা। সেই রাস্তার উপরে কিছু দূরেই একটা সাইনবোর্ড ঝুলছে, পার্ক ফার্মেসি। ভাবলাম, বড় রাস্তার দোকান তো অনেক দেখলাম, এবার অলিগলির দোকানগুলিতে ঢু মারা যাক। গলির দোকানে খদ্দেরের ভিড় সাধারণত কমই হয়, সেখানে বিলিতি ওষুধের পুরনো স্টক পড়ে থাকা অসম্ভব নয়। রোদে পুড়ে তেতে গলদঘর্ম অবস্থায় দোকানের সামনে লাল ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছটার ছায়ায় এসে দাঁড়ালাম একটু জিরিয়ে নেবার জন্যে। ছোট্ট দোকান, কাঠের কাউন্টারের ওপাশে এক প্রৌঢ় ভদ্রলোক গভীর মনোনিবেশের সঙ্গে একটা বই পড়ছেন। পিছনে সার 3টি আলমারিতে নানা লেবেলের প্যাটেন্ট ওষুধ সাজানো। ঘরের দেয়ালে দরজার পাল্লায় দেশি ও বিলেতি ওষুধের প্রচারচিত্র ঝুলছে। দোকানে আর কেউ নেই। ফুটপাত থেকে দোকানের ভিতর প্রবেশ করে একেবারে প্রৌঢ় ভদ্রলোকের সামনে এসে দাঁড়ালাম। ভ্রুক্ষেপ নেই, এক মনে এবং একাগ্র মনে বই পড়ে চলেছেন। কৌতূহল হল, কি এমন বই যে খদ্দেরের দিকে মুখ তুলে তাকাবার ফুরসত নেই? গলাটা একটু বাড়িয়ে প্রথমে বইটা দেখে নিলাম। বিপ্রদাস, শরৎ চাটুর্যের সাম্প্রতিক প্রকাশিত উপন্যাস। আমার দিকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য গলা খাঁকারি দিলাম, কা কস্য।
ভদ্রলোক এক ঝটকায় পাতাটা উল্টে বাঁ দিকের পাতার উপরে দৃষ্টি নিবদ্ধ করলেন। বইয়ের পাতা থেকে ওর চোখ ফেরানো অসম্ভব জেনেই প্রেসক্রিপশনটা এগিয়ে ধরে বললাম, ও মশাই, শুনছেন? কে কার কথা শোনে? সন্দেহ জাগল, ভদ্রলোক নিশ্চয়ই কানে কালা। আরেক ধাপ গলা চড়িয়ে বললাম, ও মশাই, বলি শুনতে পাচ্ছেন? বইয়ের পাতা থেকে চোখ না তুলে শুধু বললেন, অত চেঁচাচ্ছেন কেন? কি চাই বললেই তো হয়। যাত চলে। যা ভেবেছিলাম তা নয়। কি রকম দোকানদারি বাবা, খদ্দেরকেই ধমকানি? আমার মেজাজ তখন আসমানের চড়বার কথা, কিন্তু বই পাগলা লোক, তার উপর শরৎ চাটুর্যের। সুতরাং যতটা সম্ভব গলাটা মোলায়েম করে বললাম, একটা ওষুধ নিতে এসেছি, পাওয়া যাবে? বইয়ের পাতায় চোখ নিবদ্ধ রেখেই বাঁ হাত দিয়ে ফস করে কাগজটা আমার হাত থেকে নিয়ে বাঁ দিকের কাউন্টারের উপর প্রসারিত করে হাঁক দিলেন, প্রাণকেষ্ট। বাঁ দিকের কোণটা একটা কাঠের পার্টিশন দেওয়া খুপড়ি, একপাশে একটা কালো পর্দা ঝুলছে। পর্দার উপরের দিকে একটা পেস্টবোর্ড পেরেক দিয়ে মারা, তাতে ইংরেজি হরফে লাল কালিতে লেখা, নো অ্যাডমিশন। কালো পর্দাটা একটু ফাঁক করে প্রথমে একটা মুন্ডু দেখা দিল। মুন্ডু দেখে অনুমান করলাম চেহারা দেশলাইয়ের কাঠি, বয়স 40 পার হয়েছে, চোখে পুরু কাঁচের চশমা। প্রাণকেষ্ট পর্দা ঠেলে বেরিয়ে এলেন। রোগা লিকলিকে শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে, গায়ের গেঞ্জিটা ঘামে ভিজে এমনভাবে লেপ্টে আছে যে পাঁজরার হাড় গোনা যায়। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে দেখে বললেন, পাওয়া যাবে, তবে তৈরি করতে একটু সময় নেবে। পাওয়া যাবে কথাটা শুনলাম 1 ঘন্টা ঘোরাঘুরির পরে। পরম তৃপ্তিতে মন ভরে গেল। হোক না দেরি, পেয়েছি এটাই অনেকখানি। জিজ্ঞাসা করলাম, কত দেরি হবে? এই 0.5 ঘন্টা কি 45 মিনিট, ইচ্ছে করলে ঘুরেও আসতে পারেন। এই রোদে আর গরমে ঘুরব কোথায়? দোকানের একটা টুল টেনে নিয়ে পার্কের দিকে মুখ করে বসে পড়লাম। আমি এখানেই অপেক্ষা করি, আপনি ওষুধটা তৈরি করুন। পর্দানসীন প্রাণকেষ্ট আবার পর্দার আড়ালে অন্তর্ধান করলেন। তাহলে বই পাগলা ভদ্রলোক হচ্ছেন দোকানের মালিক, প্রাণকেষ্ট হচ্ছে তার কম্পাউন্ডার। বেলা তখন হবে প্রায় 2টো। গ্রীষ্মের প্রচণ্ড রোদ, বাইরে তাকানো যায় না। রাস্তায় লোক চলাচল নেই বললেই চলে। জনশূন্য পার্কে সোনাঝুরি গাছটার ছায়ায় একটা ভিখারিনী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কোলের কাছে 2টি কঙ্কালসার উলঙ্গ শিশু বসে বসে ধুঁকছে। দুপুরে স্তব্ধতা ভেদ করে মাঝে মাঝে 2-1টা ট্রাম সশব্দে ছুটে বেরিয়ে যাচ্ছে। আশেপাশের বাড়ির আলসের ছায়ায় বসে কয়েকটা কাক মুখ হাঁ করে হাঁপাচ্ছে। দোকানের মালিকের দিকে এবারে তাকালাম। আবার বইয়ের পাতা উল্টোলেন। কালো পর্দাটার দিকে তাকালাম। প্রাণকেষ্ট কি আবার ঘুমিয়ে পড়ল? কাউন্টারের গায়ে পিঠা হেলান দিয়ে ক্লান্ত পা দুটো টান করে ছড়িয়ে দিয়ে বসে পড়লাম। ওষুধটা যখন তৈরি হয় হোক, আমি ততক্ষণ জিরিয়ে নিই। হঠাৎ চমকে উঠে খাড়া হয়ে বসলাম। এই কাঠফাটা রোদ্দুরে নিতান্ত পাগল আর আমার মতো বিপদগ্রস্ত লোক ছাড়া কে রাস্তায় বেরোবে? কাকে দেখছি দোকানের সামনে? স্বয়ং শরৎবাবু এসে উপস্থিত, গায়ে হাফাতা পাঞ্জাবি, হাতে লাঠি, শুভ্র কাশের মতো মাথার চুল অবিন্যস্ত। দোকানের সামনে ফুটপাতে দাঁড়িয়ে চশমার ফাঁক দিয়ে একবার সাইনবোর্ডটা দেখে নিয়ে নিশ্চিন্ত হলেন। দোকানের মালিকের দিকে তাকিয়ে আমি বিমূঢ় হয়ে গেলাম। যার লেখা বই বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে পড়ছেন, সেই লেখক সশরীরে তার সামনে উপস্থিত তাঁরই দোকানের খদ্দের হয়ে, অথচ ভদ্রলোকের কোনো নজরই নেই। যেমন পড়ছিলেন তেমনিই পড়ে চলেছেন। শরৎবাবু একটু ইতস্তত করে ভদ্রলোকের সামনে একটা কাগজ এগিয়ে ধরে বললেন, এই ওষুধটা আমাকে দিন। বই থেকে মুখ না তুলে ভদ্রলোক হাঁক দিলেন, প্রাণকেষ্ট, দেখো তো কি চায়। কালো পর্দার ভিতর থেকে প্রাণকেষ্টর পুনরাবির্ভাব হলো। শরৎবাবুর হাত থেকে কাগজটা নিয়ে একটা আলমারির ডালা সরিয়ে যা বার করল, তাতে বড় বড় অক্ষরে লেখা আছে ইউকোডল।
অনুমান করলাম কোনো বিলিতি কোম্পানির ওষুধ। প্রাণকেষ্ট কাউন্টারের উপর কাগজ আর ওষুধটা রেখে বললে, মেমো করে দিন। আর কোনো বাক্য ব্যয় না করে প্রাণকেষ্ট আবার কালো পর্দার ভিতরে ঢুকে পড়ল। শরৎবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে প্রাণকেষ্টর আসা ও যাওয়া নিরীক্ষণ করলেন। ভদ্রলোক বইটার পাতার উপর একটা কাচের পেপারওয়েট চাপা দিয়ে ড্রয়ার খুলে একটা ক্যাশ মেমো বার করলেন। মুখে অত্যন্ত বিরক্তির ছাপ। খসখস করে ওষুধের নাম আর দাম লিখে কাগজটা ছিঁড়তে ছিঁড়তে বললেন, 2 টাকা। শরৎবাবু পকেট থেকে একটা 5 টাকার নোট বার করে কাউন্টারের উপর রাখলেন। নোটটা ড্রয়ারের ভিতর রেখে 3টা খুচরো টাকা বার করে শরৎবাবুর হাতে দেবার সময় ভদ্রলোকের কি যে করুণা হলো কে জানে, হঠাৎ মুখ তুলে তাকালেন। টাকাটা শরৎবাবুর হাতে দেবেন বলে হাতটা সবে বাড়িয়েছিলেন, মুহূর্তের জন্য থেমে গেল। চোখে মুখে ভদ্রলোকের বিস্ময় বিমূঢ় ভাব। 2-1 সেকেন্ডের মধ্যেই সামলে নিলেন। মেমো আর টাকা শরৎবাবুর হাতে দিতেই তিনি তা হাফহাতা পাঞ্জাবির পকেটে রেখে দোকান থেকে বেরোবার জন্য ঘুরে দাঁড়িয়েছিলেন। এমন সময় দোকানের মালিক মুখে বদান্যতার হাসি এনে বললেন, একটা কথা বলবো স্যার। বলুন, কি বলবেন? শরৎবাবু ভদ্রলোকের দিকে মুখ ফেরালেন। কিছু মনে করবেন না তো? কিছুমাত্র না, আজীবন প্রশ্নের উত্তর দিয়েই আসছি। প্রশ্নের কি আর শেষ আছে? বলুন, কি বলতে চান? ভদ্রলোক সংকোচের সঙ্গে বললেন, দেখুন, আপনাকে ঠিক শরৎ চাটুর্যের মতো দেখতে। কথাটা শুনে শরৎবাবু একটু থমকে গেলেন। পর মুহূর্তে চোখে মুখে এমন একটা ভান করলেন যেন প্রশ্নটা তাঁর কাছে দুর্বোধ্য। বললেন, কোন শরৎ চাটুর্যে? নভেলিস্ট শরৎ চাটুর্যে, যিনি শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাস, দেবদাস, বিপ্রদাস লিখেছেন। গম্ভীর গলায় শরৎবাবু বললেন, ও, অনেকে তাই বলে বটে।